আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো ইউনিক। গল্পটি লিখেছেন মুম্মা মিত্র। সামনে বসা মেয়েটি ইতস্তত করছিল। বয়সে আমার থেকে ঢের ছোট। আমার এক জুনিয়রের রেফারেন্সে এসেছে। বুঝতে পারছিলাম বোধহয় বাবার সামনে থাকায় অস্বস্তি বোধ করছে। মনটা কেমন যেন হাফ কষাই হয়ে গেছে। ডিভোর্সের কেস এখন মুড়িমুড়কি। দ্বিধা দ্বন্দ্ব আর পোষায় না। অনেকটা কথা জানার আছে ওর থেকে। তারপর চুলচেরা বিশ্লেষণ করব কি নেব কি নেব না, কি লিখব কি লিখব না। এখন ক্লায়েন্ট লজ্জা পেলে আর কিছুই না। এক তো ক্লারিটি থাকবে না, জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে। তার উপর পরের ক্লায়েন্টের টাইমে ঢুকে যাবেন এরা। টাইম ইজ মানি। তাই ভদ্রলোককে বাধ্য হয়েই বলতে হলো, মেসোমশাই আপনি বরং একটু বাইরে যান। ঘোলা চোখ তুলে তাকালেন ভদ্রলোক। দৃষ্টিটা অবিকল আমার বাবার মতো লাগলো। কাছাকাছি বয়স হবে। বুকটা একটু কেঁপে গেল। কথাটা রিপিট করলাম। ভদ্রলোক মাথা নেড়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন চেম্বার ছেড়ে। একই ঘিসাপিটা গল্প, তবে ফ্যামিলি ম্যাটারে সব কিছু একটা না একটা ইউনিক ব্যাপার থাকে দেখেছি। এটাতেও আছে। বাড়ির অমতে লাভ ম্যারেজ। মেয়েটির বয়স বছর তিনেক বেশি ছেলেটির থেকে। মফস্বলে এটা বেশ ইউনিক ব্যাপার। মেয়েটির সঙ্গে মেলামেশা যে পর্যায়ে চলে গেছিল, তাতে মেয়ের বাড়ির লোক জবরদস্তি দুজনের বিয়ে দিয়েই দেয়। ছেলেটির সম্ভবত ব্যাপারটা আদৌ বিয়ে অবধি টেনে নিয়ে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু অবাঞ্ছিত পিতৃত্ব এসে যাওয়ায় ঢেঁকি গিলতে বাধ্য হয়। মহাপুরুষের চরিত্র অসাধারণ, ভীষণ প্রেমপূর্ণ মন। এই মেয়েটির সমসাময়িক এবং আগে পরে একাধিক বান্ধবী ছিল এবং আছে তার। এইটি সম্ভবত সবচেয়ে বোকাশোকা ছিল। সে যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটির বাবা মাও সেটা নিমরাজি হয়ে মেনে নেন এবং বিয়ের মাস চারেকের মাথায় একটি নাতি হয় তারা পুত্রবধূকে সাদরে গ্রহণ করে নেন। ওরে বাবা, ইউনিক বলে ইউনিক। কিন্তু প্রেমিকের ক্রনিক প্রেম ছেলে হবার পর থেকে একটু বেশি মাথাচাড়া দেয়। মেয়েটি খবর পেলেও গুরুত্ব দেয়নি সেভাবে, কারণ একটু চক্ষু লজ্জা রাগ ঢাক ছিল প্রথম 2-3 বছর, কিন্তু অচিরেই বাড়াবাড়ি শুরু হয়। কিছুদিন আগে তাকে পাশের পাড়ায় তার দোকানের শাটার বন্ধ অবস্থায় সে পাড়ার লোক আরেকটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় পায়। এখন সেই মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দেওয়ায় একে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে চায় সে। তাই ডিভোর্স কেস ফাইল করেছে। যে কোনো ডেইলি সোপকে টক্কর দেবার মতো প্লট। 7-8 বছর আগে হলে এসব শুনে মাথা ভোঁ করত। এখন একটু কান চুলকে বললাম, দাও কাগজপত্র। মেয়েটি ব্যাগ থেকে ম্যারেজ সার্টিফিকেট বার করলো। যাক, মেয়ের বুদ্ধি আছে। রেজিস্ট্রিটা করেছিল। অবশ্য সেটা না করে থাকলেও এ যা জিনিস, কোনোদিন বউ আর প্রেমিককে এক বাড়িতেই তুলত। রেজিস্ট্রিটা আছে বলেই ডিভোর্স চাইছে। জিজ্ঞেস করলাম, তা সেই মেয়েটি জানে তোমার বর ম্যারেড? জানে ম্যাডাম, তার বাবাই ওর উকিলের ক্লার্ক। অসাধারণ। জল খেলাম 1 গ্লাস। আমাদের দেশের মেয়েগুলোর কি মান অপমান বোধও নেই? তা তুমি কি চাও? বাবা যা বলবে। উফ, বাবার কথা শুনে তোর বিয়েটা করনি। এখন বর ডিভোর্স চাইলে বাবা ঠিক করে দেবেন তুমি কি চাইবে? আশ্চর্য তো। তুমি ডিভোর্স চাও না চাও না? নেতিবাচক মুন্ডু নাড়ল। জানতাম, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আন্দাজ করেছিলাম এ মেয়ে নিরীহ গোছের। থাপ্পড়ের বদলে থাপ্পড় মারা ম্যাটেরিয়াল নয়। যে করে হোক সংসারটা টিকিয়ে রাখতে চায়। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কই মামলার কাগজ কই? দেয়নি ম্যাডাম, ওদের বাড়িতেই তো আছি। একই ঠিকানা। লেটার বক্সে কি একটা উকিলের চিঠি এসেছিল দেখেছিলাম। চাবি ওর কাছে থাকে। বার করে ছিঁড়ে ফেলে দিয়েছে নির্ঘাত। এর আগে একবার আমার একটা সার্টিফিকেট এসেছিল বাই পোস্ট, সেটাও ছিঁড়তে গেছিল। ওর বাবাই আটকায়। তা তুমি তোমার ছেলে সেফ তো? আর তো কোথাও যাবার নেই ম্যাডাম। বিয়ের আগেই টিঙ্কা পেটে এসে গেল। দাদারা ঘাট থেকে নামিয়েছে কোনো মতে। আর ও বাড়িতে আমাকে থাকতে দেবে না। আমার পাস্টের জন্য নাকি ভাইজিদের বিয়েতে বাধা পড়বে। তার চেয়ে শ্বশুর শাশুড়ির কাছে ঠিক আছি। যাক, শুনেও শান্তি। কিন্তু তুমি জানলে কি করে যে তোমার বর ডিভোর্স কেস ফাইল করেছে? মেয়েটি মোবাইল খুলে একটা স্ক্রিনশট শেয়ার করলো। হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম
কোর্ট থেকে নাম দিয়ে সার্চ করে মামলার ডিটেলস বার করে সেটার স্ক্রিনশট নেওয়া। সুভাষচন্দ্র সাহা ভার্সাস রীনা সাহা। মনে মনে বললাম, মা জননী, এতই যদি বুদ্ধি তোমার, প্রেম করার সময় সেটাকে ঘাস চড়তে গেছিল। কিন্তু সামনে চুপ থাকতে হলো। মক্কেল লক্ষ্মী, এইসব বললে যদি ফি কম দেয়। নেক্সট ডেট দেখলাম দিন 15 পর। ডায়েরিতে তুলে নিলাম মামলার নাম্বার, ডেট আর মক্কেলের নাম। বিশেষ প্রস্তুতির কিছু নেই, কারণ ছেলেটি কী কী গ্রাউন্ডে কেস করেছে তার কিছুই জানি না। পরদিন গিয়ে কপি চাইতে হবে। আদার সাইডের নাম আছে স্ক্রিনশটে। চিনি, সিনিয়র মানুষ, গুছিয়ে লিখেছেন নিশ্চয়ই। তুল্যমূল্য কন্টেস্ট হবে। কিন্তু তার আগে আমরা মামলা চলাকালীন মেনটেন্যান্স আর মামলা চালানো খরচা চাইব। দাঁড়াও ঘুঘু, তোমার একতরফা ডিভোর্স নেবার স্বপ্নের গোষ্ঠী ষষ্ঠী পুজো করছি আমি। মা, তোমার ফিটা। বয়স্ক ভদ্রলোকের কথায় সম্বিত ফিরল আমার। মেয়েটি বাইরে যেতেই উনি ভিতরে এসেছেন, খেয়াল করিনি। খামটা ডান হাতে ধরে আছেন আমার দিকে বাড়িয়ে, বাঁ হাত ছুঁয়ে আছে ডান হাতের কনুইয়ের কাজটা। এনাদের প্রজন্মের মানুষগুলো এখনও এক হাতে কিছু দেন না ঈশ্বরকে বা বড়দের। বড় লজ্জা লাগলো। টাকাটা নিতে গিয়ে নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়লাম। ভদ্রলোক পিছু ফিরে চলে যাচ্ছিলেন। ডেকে বললাম, পরদিন মেয়েকে বলবেন বাচ্চার বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল আর দুটো জেরক্স যেন ক্যারি করে। উনি মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেলেন। ডিস্ট্রিক্ট জাজে ফাইল হয়ে ফাস্ট ট্র্যাকে ট্রান্সফার হয়েছে দেখলাম। ভালো জাজ, এইসব ম্যাটার খুব সেন্সিবল হ্যান্ডেল করেন। সকাল 10:30টায় গিয়ে অনুমতি নিয়ে মামলার নম্বর বলতে একটি পরিচিত জুনিয়র মেয়ে এসে জানালো তার সিনিয়র আসছেন। নতুন এসি লেগেছে কোর্টরুমে। কোট গাউন পেঁচিয়ে বসেছি, তাও ঠান্ডা লাগছে। পিছন ফিরে দেখলাম বাপ মেয়ে গুটিসুটি মেরে বসে একদম পিছনের দিকে চেয়ারে। ভদ্রলোকের কপালটাই খারাপ, নইলে এই বয়সে মেয়ে নাতিকে নিয়ে কোর্টের চক্করে কাটাতে হয়। আবার ছেলেদের বিরোধিতা করে তাকে নিজের কাছে নিয়েও রাখতে পারছেন না। খুব অসহায় অবস্থা। কীরকম মায়া লাগলো একটু। অপরপক্ষ অভিজ্ঞ মানুষ। পরিস্থিতি আঁচ করে এক সেট এক্সট্রা জেরক্স নিয়ে ঢুকলেন দেখলাম। ওনার ক্লার্ক আমাকে দেখে ভুরু কোঁচকালেন। ওনাদের মামলার কাগজের কপি দিলেন আমাকে। পরদিন আমরা এর লিখিত উত্তর দেব। এই মর্মে রায় হলো। সবাই এসি থেকে বেরিয়ে বাঁচলাম। কোর্টের বাইরে আমার পরিচিত ঠেকে 3টে চা বলে রিনাকে বললাম, তুমি নাকি অশান্তি করো, রাগলে মাথা ঠিক থাকে না। তোমার বাপের বাড়ির লোক তোমার বরকে ফোনে ধমকায়। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে এখনো। এইসব কয়েকটা চোখে পড়লো, আরও আছে, পড়তে হবে। এখনো বলো কি চাও। ওর বাবা পাশ থেকে বললেন, ওর মামলা চালানোর খরচটা আপাতত আদায় করা যায় না ম্যাডাম। আর টিঙ্কার স্কুলের খরচটা, নতুন সেশন আসছে সামনে, অনেক খরচ। আমার তো পেনশন সেরকম কিছু নেই। তা যাবে না কেন, বিলক্ষণ যায়। ঠিক আছে, বুঝেছি। আমি এটা রিটেন স্টেটমেন্ট মানে উত্তরটা রেডি করে আপনাদের ডাকবো। আর তার সাথে ইন্টেরিয়াম মেনটেন্যান্সের একটা পিটিশন ঠুকবো। জাজ ভালো, অ্যালাউ হয়ে যাবে হিয়ারিং হলে। ভদ্রলোক কতটা কি বুঝলেন বুঝলাম না, কিন্তু ঘাড় নেড়ে সেই একইভাবে ফিজের টাকাটা দিয়ে মেয়ের দিকে ফিরে বললেন, চল, ট্রিঙ্কার ছুটির টাইম হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। রিনা আমার দিকে ঘাড় নেড়ে বিদায় জানিয়ে বাবাকে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিল। দুজনে চলে যাবার দিকে তাকিয়ে মনস্থির করে ফেললাম, না, দেরি করা যাবে না। পরের ডেটের আগে ইন্টেরিয়াম ফাইলটা করতে হবে। মেয়েটার টাকারও আশু প্রয়োজন। কপি সার্ভিস করেছেন? জাজের প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে জানালাম। অপরপক্ষ কোর্টরুমেই উপস্থিত আছেন। মিডিয়েশনের একটা ডেট দিলাম। জাজের কথায় অনুরোধ করলাম, ইন্টেরিয়াম মেনটেন্যান্সের পিটিশনটা শুনে নিলে ভালো হতো না হুজুর। টাকাটা আমার মক্কেলের খুব প্রয়োজন। আপনার মক্কেল তো ডিভোর্স চাইছেন না বলছেন। এখন কন্টেস্টেড কেসে জানিনি তো, একবার অন্তত মিডিয়েশনে বসাতেই হবে। তাহলে একবার একসাথে বসিয়ে দেখা যাক না। একটা বাচ্চা আছে, এনাদের কেসটা তো মিটেও যেতে পারে। সেক্ষেত্রে তো অন্তর্বর্তী খোরপোশ দেবার ব্যাপারটা ভিত্তিহীন হয়ে যাবে। মাথাটা গরম হয়েছিল। কোর্ট থেকে বেরিয়ে বাপ মেয়েকে বললাম, তারিখ বলে দেবো, আসবেন। মিডিয়েটর বোঝাবেন দুজনকে, যাতে আপনার হাজবেন্ড কেসটা তুলে নিয়ে সংসার করে। এখনই টাকা দেবার কোনো অর্ডার পাবেন না। কবে পাবেন তাও বলতে পারছি না।
কারণ মিডিয়েটার 2-3টে ডেট মাথা খাবেন। এখানেই 6 মাসের গল্প। রিনার মুখ দেখলাম কাঁদো কাঁদো। বুঝতে পারছি আর্থিক কষ্টে আছে। ভদ্রলোক পকেটে হাত ঢোকাতে বললাম, আজ 100 টাকা দিন, কোটের খরচটা হলেই হবে। মাথা নিচু করে অসহায়ভাবে মাথা নাড়তে নাড়তে মেয়ের হাত ধরে চলে যাচ্ছিলেন যখন প্যারালালে দুটো দুঃখ হচ্ছিল। এক তো একটা ফি, আর একটা পিটিশন লেখার টাকা ঝাড় গেল। আর একটা কষ্ট হচ্ছিল একটা পরিবারের কথা ভেবে। এই মাগিগন্ডার বাজারে এরা 6টা মাস সারভাইভ করবে কিভাবে? ওই আপদ তো চারানাও ঠেকাবে না। 6 মাস 1 বছর পর যদি কোর্টের অর্ডারে টাকাও দেয়, ও যতভাবে সম্ভব ঘোরাবে আমি শিওর। কিন্তু ধরে তো আর কিডনি খুলে নিতে পারি না। আইন যেভাবে অ্যালাউ করবে সেভাবে যাওয়া ছাড়া তো আমার হাত পা বাঁধা। আমি আমার পাওনাটা ছাড়তে পারি বড়জোর। দিন 20 কেটে গেছে মাঝে। হঠাৎ রিনার ফোন। বলল ওর হাজব্যান্ড নাকি মামলা তুলে নিতে চায়। মিডিয়েশনে বসার আর দরকার নেই। তাই একটা দিন ঠিক করে দুপক্ষ কোর্টকে সেটা লিখিতভাবে দিয়ে মামলা তুলে নেবার ব্যবস্থা করতে হবে। শুনে একটু অবাক লাগলো। মানব চরিত্রের যতটুকু চিনেছি, এই সুভাষ সাহা কুকুরের ল্যাজ। যে লোক বিয়ে করে এক বাচ্চার বাপ হয়ে শোধরায়নি, সে এত সহজে শোধরানোর নয়। কি এমন হলো যে ডিভোর্সের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল? তবে কি বউ ছেলের খোরপোশের চাপে পিছিয়ে গেল? ওর উকিল হয়তো বুঝিয়েছে যে খোরপোশ দিতেই হবে, নাকি নতুন গার্লফ্রেন্ড ঘাট ধাক্কা দিল। যাই হোক, আমার মক্কেল তো আর ডিভোর্স চাইছিল না, তার স্বার্থ রক্ষিত হয়েছে, এতেই আমি খুশি। এই মামলা বেশি দিন টেনে নিয়ে যেতে ওরই কষ্ট হতো। অপরপক্ষের উকিলকে একটা ফোন করে একটা ডেট ফিক্স করতে হবে। কাঠগড়ায় দাঁড়িয়ে সুভাষচন্দ্র সাহা নিজেই কোর্টকে জানালো যে সে স্বইচ্ছাতেই এই মামলা তুলে নিতে চায়, সংসার করতে চায়, কোনো চাপ নেই তার উপর। জজ দেখলাম বেজায় খুশি। বয়স্ক মানুষ, বিবাহ নামক প্রতিষ্ঠানটা টিকে গেলে খুশি হন। এর আগেও কয়েকবার দেখেছি এটাকে। খরচাপাতি মিটিয়ে অর্ডারের সার্টিফাইড কপি তোলার ব্যবস্থা করলাম। পুরোটা সময় রিনা বক বকম করে গেল। স্পষ্টতই ও খুশি। ওর বাবাকে দেখলাম যেন অনেকটা চাপমুক্ত। বললাম, কপিটা নিতে এসো তুমি, বাবাকে আনার দরকার নেই। আমি আসতে মানা করি ম্যাডাম। বাবা বলে ওর ছেলে কতদূর নামতে পারে সেটা নিজের চোখে দেখতে চায়, তাই আসে। আসলে বোধহয় ভয় পায় ওর ছেলে আমাকে রাস্তায় খুনটুন না করে দেয়। যত বলি তেমন কিছুই হবে না, একদিন তো আমাকে ভালোবেসেছিল, এখন তো আমার টিঙ্কাটাও আছে। রিনা বকে চলেছে, আর আমার চোখে বিস্ময়। ইনি রিনার বাবা নন, শ্বশুর। কিন্তু ভদ্রলোক বোধহয় আমার অবাক হওয়াটা লক্ষ্য করেছিলেন ক্ষীণ দৃষ্টি সত্ত্বেও স্মিত হেসে বললেন, সুভাষ আমাদের একটু বেশি বয়সের সন্তান মা। ওকে পেয়ে বড় খুশি হয়েছিলাম। আমার জীবনের আদর্শ নেতাজির নামে নামকরণ করেছিলাম। কিন্তু তারপর ছেলেটা এমনভাবে বকে গেল, হয়তো আমার স্ত্রীর অতি আদরে। তারপর রিনাকে বিয়ে করলো আমাদের অমতে, টিঙ্কা হলো। আমি আর আমার স্ত্রী ভাবলাম, যাক, ছেলেটা বোধহয় এবার শোধরাবে। এই মেয়েটা সারাক্ষণ আমাদের জন্য এত করে, কি বলবো। আমার নিজের সন্তান করে না, বিয়ের পর ওর মা বাবা ওর নামও করে না। ওকে আমরাই আপন করে নিলাম। কিন্তু কপাল মন্দ আমার, ছেলেটা আবার বেগরবাই শুরু করলো। অগত্যা ডানা ছেঁটে দিতে হলো। মানে কি করেছো তুমি? হতভম্ব রিনার প্রশ্ন। বাড়িটার দোকানটা আমার আর তোর মায়ের নামে আছে, তোর আর টিঙ্কার নামে লিখে দিয়েছি উইল করে। এখন থেকে সুভাষ তোকে মাস গেলে দোকান ঘরের ভাড়া দেবে। না দিতে পারলেও ওর দোকান আমি অন্য কাউকে ভাড়া দেব, আর ওকেও বাড়িতে ঢুকতে দেব না বলে দিয়েছি। কিন্তু মা, আমার দিকে সেই প্রথম দিনের মতো করে ফিজে টাকাটা দিতে দিতে ভদ্রলোক রিনার কথার উত্তরে বললেন, তোর শাশুড়ি একটু গাঁইগুই করছিল, মা তো, কিন্তু বোঝালাম অমন ছেলে থাকার থেকে না থাকা ভালো। তুই এবার আমাদের শেষ কটা দিন দেখলে দেখবি, না দেখলে বুড়ো বুড়ি যেদিকে দু চোখ যায় চলে যাব। উইল বদলাবো না। আর ওই অপদার্থ সেটা খুঁজেও পাবে না। আমার যদি একটাই মেয়ে থাকতো, তাহলে যা যা করতাম তাই তাই করে দিয়েছি। এখন আমি নিশ্চিন্ত। নে চ দেখি এবার, টিঙ্কার ছুটির টাইম হয়ে যাচ্ছে। দেখছিলাম রিনা এক হাতে শক্ত করে ভদ্রলোককে ধরে আর এক হাতে প্লাস্টিকের প্যাকেটে কাগজপত্র সামলাতে সামলাতে বাসস্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছে। একবার ওড়না দিয়ে চোখ মুছল ওই হাতেই, ফলে প্যাকেট থেকে কয়েকটা কাগজ পড়ে গেল।
ও নিচু হয়ে যতক্ষণ তুলল সেগুলো, ভদ্রলোক রাস্তার এলোপাতাড়ি ছুটে আসা অটো টোটোর থেকে ওকে গার্ড করে দাঁড়িয়ে থাকলেন। তারপর আবার ওরা হাঁটা শুরু করলেন। জানি না যা হলো ঠিক হলো কিনা, জানি না এরপর কি হবে, সুভাষচন্দ্র সাহা রীনা সাহা দাম্পত্য জীবন কেমন চলবে। শুধু এটুকু জানি, প্রতিটা ফ্যামিলি ম্যাটার অন্যটার থেকে আলাদা হয়, ইউনিক হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।